প্রিয় নার্সিং শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন রয়েছেন? পরন্ত বিকালে ঘুম নষ্ট করে আপনাদের জন্য ক্লাসে চলে আসছে। কষ্ট করে একটু ক্লাসটি করুন, একটু অপেক্ষা করুন, আপনাদের ক্লাসের লিঙ্কটা আমি শেয়ার করি। এরপর আপনাদের সাথে পড়াশোনা নিয়ে কথা হবে। কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টস করুন। আমি তো জানি না কে কোন জেলা থেকে আমার কথা শুনতে পাচ্ছেন। একটু কমেন্টস করুন, তত সময় আমি লিঙ্ককে শেয়ার করি। তারপর মেসেঞ্জার গ্রুপেও শেয়ার করুন ক্লাসটা। ওকে, মৌসুমী খান সালাম জানাইছে, বিবশ আক্তার সালাম জানাইছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, একটা বই বের করেন পিডিএফ এর উপর। বই বের করা তো অনেক কঠিন কাজ, আর আমি তো লেখক না। কিভাবে বই বের করবো আপনাদের জন্য বলেন? বই বের করতে হলে অনেক পরিশ্রম করতে হবে। ভুল ভাল বই বের করলে মানুষের সমালোচনা করবে। হয়তো বা আপনারা না পাইলে একসময় দেখতে পাবেন বাজারে হয়তো আমার কোনো বই আসছে, ছোটখাটো হলেও একটা লিখবো বই। এখন স্বপ্ন দেখি না, পরে লিখবো আপনাদের অনুপ্রেরণা, আশা, ভালোবাসাতে। তো ক্লাস শুরু করি, বেশি দেরি করব না। কথা কি ক্লিয়ার? সবকিছু ওকে? আশা করি ওকে আছে। আজকের টপিকস হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের ক্লাস আপনাদের। ডাইজেস্টিভ সিস্টেমের ক্লাস থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। এর জন্য এখান থেকে বেশি বুঝিয়ে বুঝিয়ে পড়াবো না, ছোট বাচ্চাদের মতন চেষ্টা করব যেগুলো পরীক্ষার জন্য আসার উপযোগী সেগুলো আমরা শিখবো। এখানে ইন্ট্রোডাকশনে কয়েকটা কথা বলা হয়েছে যে ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে গ্রুপ অফ অর্গান। গ্রুপ অফ অর্গান কয়েকটা অর্গান নিয়ে গঠিত, যেটা কি করে আমরা যে খাবারগুলো খাই সে খাবার থেকে যে এনার্জি পাই, সেই এনার্জিটা বেসিক্যালি নিউট্রিয়েন্টস, আমাদের বডির যে এনার্জি পাই সেটা ডাইজেস্টিভ সিস্টেমে সেটা মেন কাজ করে থাকে। ঠিক আছে, এগুলো না সমালোচনা করা হবে, পরীক্ষাতে যেগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। ডাইজেস্টিভ সিস্টেমের কয়েকটা ফাংশনের নাম দেওয়া রয়েছে, আপনারা এগুলো একটু এমসিকিউর জন্য জাস্ট আন্ডারলাইন যেগুলো দেওয়া রয়েছে এগুলো একটু দেখে যাই, যদি এমসিকিউতে আসে। ঠিক আছে, যদি এমসিকিউতে আসে বিস্তারিত দেওয়া রয়েছে, যদি ভালো লাগে একটু দেখেন, তেমন এটা নাই। যাই হোক, আমার ভালো লাগে এখানে পার্টিসিপেন্ট ক্লাস করে অনেকজন, 26 জন, কিন্তু দুঃখের বিষয়ে কেউ পরীক্ষা দিতে চায় না। সবাইকে লজ্জা পায় পরীক্ষা দিতে। আমি তো রেজাল্ট পাবলিশ করি না, ভুল হবে বলে। পরীক্ষা দিলে তো আপনার ইভ্যালুয়েশনটা আপনারা পাবেন যে আপনি কতটুকু পারছেন না পারছেন, না হলে তো কোচিং করে তো লাভ নেই। আপনি আমার কথা শুনতেছেন কিন্তু পরীক্ষা দিচ্ছেন না, এটা একটা ফোবিয়া এক্সাম দেওয়া। আপনারা পরীক্ষা দেন, গতকালকের রেসপিরেটরি সিস্টেমে পরীক্ষা দিয়েছে টোটাল মনে হয় 27, অর্থাৎ স্টুডেন্ট আছে 139। 139 জন স্টুডেন্টের মধ্যে 27 জন মাত্র পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিলে তো আপনি নিজের স্কোর নিজে দেখছেন। এই স্কোর তো আমি প্রকাশ করছি না, স্কোর তো আমি নিজে দেখি কে কত পেয়েছে, কে কোনটা ভুল করছে। এর জন্য আমি তো নিজের কাছে গোপন রাখি। কিন্তু পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দিলে আপনি বুঝবেন না আপনি কোন লেভেলে রয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, পরীক্ষা দিয়েন। ওকে, ডাইজেস্টিভ সিস্টেম মোট 8টা ফাংশন। 8টা ফাংশন আপনারা এমসিকিউর জন্য নাম মুখস্থ করেন। পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেমকে হচ্ছে অ্যালিমেন্টারি ট্রাক্ট। এটা কোথায়? মাউথ থেকে অ্যানাস। মাউথ থেকে অ্যানাস, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম ওরাল ক্যাভিটি থেকে একদম অ্যানাস হচ্ছে লাস্ট পার্ট, সেটাকে বলে অ্যালিমেন্টারি ট্রাক্ট। আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টটাকে বলতে স্টোমাক টু অ্যানাস,
স্টমাক টু অ্যানাস। জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। গ্যাস্ট্রো মানে স্টমাক, গ্যাস্ট্রো মানে স্টমাক, গ্যাস্ট্রো মানে স্টমাক, ঠিক আছে। যেমন পালমোনারি মানে লাংস, ঠিক আছে। যেমন পালমোনারি মানে লাংস, তাহলে গ্যাস্ট্রো মানে স্টমাক, মনে রাখার কৌশল। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট কোনটা? জিআইটি ট্র্যাক্ট বলা হয়। জিআইটি ট্র্যাক্ট হচ্ছে স্টমাক থেকে শুরু হয় অ্যানাস পর্যন্ত। আর অ্যালিমেন্টারি ট্র্যাক্ট যদি বলা হয় মাউথ টু অ্যানাস। এই দুটো একটু নোট করেন আপনাদের পরীক্ষার জন্য। এবং কি বলছে, এলিমেন্টারি ট্র্যাক্ট বলছে দেয়ার অ্যাসোসিয়েট গ্ল্যান্ড রয়েছে, সঙ্গে অ্যাসোসিয়েট। ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এখানে বলছে ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটির পরে কি ইসোফেগাস রয়েছে, ইসোফেগাসের পরে রয়েছে স্টমাক, স্টমাকের পরে রয়েছে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের পার্ট ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। আপনাদের কাছে শিখেছিলাম আই এম ডিজে, কি মনে রাখার কৌশল, আই এম, আই এম কি ডিজে, ডিজে, আই এম ডিজে, ডিজে ডিউজনাম, জেজুনাম আর ইলিয়াম, আই হচ্ছে ইলিয়াম। পরীক্ষাতে আবার আসে কোনটার পর কোনটা। ডিউরোনামের পরের পার্টের নাম কি? ডিউরোনামের পরের পার্টের নাম হচ্ছে জেজোনাম, জেজোনামের পরের পার্টের নাম কি? ইলিয়াম, ইলিয়ামের পরের পার্টের নাম কি? সিকাম। এইভাবে একটার পর একটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। সিকামের পরে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সের পরে অ্যাসেন্ডিং, ট্রান্সভার, ডিসেন্ডিং, সিগময়েড, রেকটাম, রেকটাম ক্যানেল এবং অ্যানাস। এইভাবে প্রত্যেকটা নাম মুখস্থ করতে হবে। যদি মুখস্থ করতে পারেন পরীক্ষার সময়, পরীক্ষাতে যেভাবে ঘুরিয়ে পিছিয়ে দেখ না কেন আপনারা পারবেন। আজকের ক্লাসের এই কয়েকটা নাম মুখস্থ করলে পারবেন, যে ওরাল ক্যাভিটি, ইসোফেগাস, স্টমাক, স্টমাকের শেষে হয়েছে ডিউডেনাম, অর্থাৎ ইসোফেগাসের থেকেই শুরু স্টমাক, স্টমাকের স্টমাক যদি এরকম হয়ে থাকে তাহলে এখান থেকে আবার কি আছে? ডিউডেনাম, ডিউডেনাম থেকে জেজুনাম, ইলিয়াম, সিকাম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং, ট্রান্সভার, ডিসেন্ডিং, সিগময়েড কোলন, রেকটাল, রেকটাল ক্যানাল এবং অ্যানাস। খুব মুখস্থ করে নিন। কিছু গ্ল্যান্ড রয়েছে, হ্যাঁ, অ্যাসেসরি পার্ট ডাইজেস্টিভ সিস্টেমের। অ্যাসেসরি পার্ট কোনগুলো? টিথ অ্যান্ড টাং, স্যালাইভারি গ্ল্যান্ড, লিভার, গল ব্লাডার এবং প্যানক্রিয়াস। অর্থাৎ আমি এখানে সবগুলো নোট করতে পেরেছি। লিভার সম্পর্কে আমি নোটটা এখনো করতে পারিনি এবং গল ব্লাডার সম্পর্কে নোট করতে পারি নাই। এই দুইটা নোট এখন আমি ক্লিয়ার করতে পারি নাই ডাইজেস্টিভ সিস্টেমে। অন্য জায়গা থেকে আপনাদের এই দুটো সম্পর্কে আলোচনা হবে। তাহলে প্যানক্রিয়াস সম্পর্কে আজকে আশা করি পারবেন সবগুলো, টিথ, টাং, স্যালাইভারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস সম্পর্কেও আলোচনা করা হবে। আই এম ডিজে, ডিজে নাম, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে বিভিন্ন সিগমেন্টের লেন্থ, ফ্যারিংস, ইসোফেগাসের লেন্থ 65 সেন্টিমিটার, ডিউডেনাম এবং স্টোমাকের লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার, জেজুনাম এবং ইলিয়াম 260 সেন্টিমিটার, অর্থাৎ জেজুনামের লেন্থ 260 সেন্টিমিটার, ইলিয়ামের লেন্থ 260 সেন্টিমিটার, ওকে। আর কোলনের লেন্থ হচ্ছে 130 সেন্টিমিটার, অর্থাৎ 100 মিটার 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 260 সেন্টিমিটার মানে কি? 2.6 মিটার, 2.6 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে কত সেন্টিমিটার দেখেন? 260 সেন্টিমিটারকে জেজুনাম এবং ইলিয়াম, জেজুনাম এবং ইলিয়াম হচ্ছে 260 সেন্টিমিটার। আপনি সেন্টিমিটারে পড়ে গেলেন, পরীক্ষা আসলে মিটার, তাহলে কত মিটার? 2.6 মিটার। এটা 3 স্টার দিয়ে রাখেন, অনেক লম্বা। স্মল ইন্টেস্টাইন 2.6 মিটার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। জেজুনাম এবং ইলিয়াম 2.6 মিটার, কোলন হচ্ছে 110 সেন্টিমিটার, অর্থাৎ 1.1 মিটার। এভাবে মুখস্থ, এটা খুবই 3 স্টার। এমসিকিউ পরীক্ষা দিয়ে দেবে যে জেজুনামের লেন্থ কত, বা ইলিয়ামের লেন্থ কত, বা স্মল ইন্টেস্টাইনের লেন্থ কত। সেন্টিমিটার পড়ে গেলে মিটার উত্তর, যদি মিটার আসে মিটার উত্তর দেবেন, আর যদি সেন্টিমিটার আসে সেন্টিমিটার। অর্থাৎ মুখস্থ করতে হবে আপনাদের। কিভাবে মুখস্থ করতে হবে? এখানে 4টা পার্টের নাম দেওয়া রয়েছে, 4টার মধ্যে 3 স্টার হচ্ছে এটা, আর হচ্ছে কোলনের, এই দুইটা হচ্ছে 3 স্টার। আর ডিউরোনাম জেজুনাম আসতে পারে, নাও আসতে পারে। ওরাল ক্যাভিটি, হ্যাঁ, ওরাল ক্যাভিটি থেকে অ্যালিমেন্ট ট্রাক আমাদের শুরু হয়। ওরাল ক্যাভিটির মধ্যে আর কি কি রয়েছে? টিথ রয়েছে, ট্রাং রয়েছে, স্যালিভারি গ্ল্যান্ডস রয়েছে। তিনটা সম্পর্কেই খুবই গুরুত্বপূর্ণ, তিনটাই পরীক্ষাতে আসে, যে আমাদের দাঁত কয়টি, আক্কেলমারি দাঁত কয়টা, ছেদন দাঁত কয়টি,
আমার আমার 16 সালে চাকরি পরীক্ষা এসেছিল, যে ছেদক দাঁত কয়টি, হ্যাঁ। তারপর ট্রাং থেকে প্রশ্ন আসে, তীত থেকে প্রশ্ন আসে, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে প্রশ্ন আসে। অর্থাৎ যারা চাকরির জন্য খুবই সিরিয়াসনেস ভাবে পড়তেছেন, এই তিনটা টপিকস খুব গুরুত্ব সহকারে দেখবেন: দাঁত, ট্রাং এবং স্যালাইভারি গ্ল্যান্ড। তিনটা খুবই গুরুত্ব। আমি যে ইনফরমেশনগুলো দেবো এগুলো আপনারা মুখস্থ করবেন, এছাড়াও আপনারা চেষ্টা করবেন বিভিন্ন বই থেকে আরো বেশি ইনফরমেশন অ্যাড করা যায় কিনা। দাঁত সম্পর্কে আমি যেগুলো দেবো সেগুলো আরো বেশি ইনফরমেশন যোগ করার চেষ্টা করবেন, টাং সম্পর্কে আরো বেশি ইনফরমেশন চেষ্টা করবেন, স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কেও আরো বেশি ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবেন। দাঁত, মানবদের সবথেকে শক্ত অংশ হচ্ছে দাঁত, এটা একটা এমসিকিউ। আমাদের শরীরের মধ্যে সব থেকে শক্ত অংশের নাম কোনটা? দাঁত হচ্ছে সব থেকে শক্ত, ঠিক আছে। পূর্ণবয়স্কদের ওপরে হচ্ছে 16টা দাঁত রয়েছে এবং নিচে চোয়ালে, উপরে এবং নিচের চোয়ালে 16টা করে মোট 32টা দাঁত রয়েছে, ঠিক আছে। মানবদের দুইবার দাঁত গজায়, কতবার? দুইবার। প্রথমবার শিশুকালে দুধ দাঁত বলে, দুধ দাঁত পড়ে গিয়ে 18 বছর বয়সে দ্বিতীয়বার স্থায়ী দাঁত গজায়। ওকে। দাঁতের সংখ্যাটা আপনারা মুখস্থ করবেন, যে যেভাবে পারেন না কেন সেভাবে। কর্তন দাঁত, আমাদের চাকরি পরীক্ষা ছিল ছেদক দাঁত কয়টি? ছেদক দাঁত মানে যে দাঁত দিয়ে আমরা কি করি, মানে যে দাঁত দিয়ে খাবার ছেঁড়া হয়, হ্যাঁ, তাকে ছেদক দাঁত বলে। আর কর্তন দাঁত মানে যে দাঁত দিয়ে আমরা টুকরা করি। তাহলে এখানে কর্তন দাঁত হচ্ছে দুইটা, এই যে দুইটা, একটাতে দুইটা থাকলে আরেকটাতেও কয়টা থাকবে? দুইটা, ঠিক আছে। তাও কর্তন এদিকে দুইটা এদিকে দুইটা, অর্থাৎ দুই দুই চার, চার দোকান আট। এই যে কর্তন দাঁত হচ্ছে আটটা। কর্তন দাঁত কয়টা? আটটা। ছেদক দাঁত, হ্যাঁ, ছেদক দাঁত কয়টে? চারটা। চার দোকানে আট হবে, ওকে। তাহলে কর্তন দাঁত হচ্ছে আটটা, ছেদক দাঁত হচ্ছে চারটা, অগ্রপেশন দাঁত হচ্ছে আটটা, এবং পেশক দাঁত হচ্ছে আটটা, এবং আক্কেল দাঁত হচ্ছে চারটা। আক্কেল দাঁত হচ্ছে চারটা। গত ব্যাচে আমার একজন আমাকে পার্সোনালি এসএমএস করছিল, তার কাছে বায়োলজি বই রয়েছে ইন্টারমিডিয়েটে, সেখানে আবার একটু এই ইনফরমেশন থেকে একটু মিসক্যারেজ রয়েছে, মানে মিস রয়েছে একটু। আমার এই ইনফরমেশনটা সঠিক, ইংলিশে আপনারা মুখস্থ করেন না। আপনারা বাংলায় পড়ে গেলেন যে কর্তন দাঁত, ছেদক দাঁত, অগ্রপেশন দাঁত, প্রেষণ দাঁত, কিন্তু পরীক্ষা আসলে মোরাল দাঁত, প্রি মোরাল দাঁত, হ্যাঁ। এইভাবে ইংলিশে যাতে দিয়ে দেয় সে সময় কিন্তু এলোমেলো খেয়ে যাবে। এর জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা ইংরেজি এবং বাংলা দুইটাই একটা ছোট্ট চিরকুটে লিখে মানে টেবিলের উপরে লিখে দাগিয়ে রাখবেন, তার কারণ এগুলো ভুলে যাও। আর এগুলো কিন্তু পরীক্ষায় আসে। বাংলায় পড়ে গেছেন ইংলিশে এসেছে, ইংলিশে পড়ে গেছেন বাংলা এসেছে, কনফিউজ যেন না হয়। যেমন আক্কেল মারের নাম হচ্ছে পেশন, পেশন এবং মোরাল, হ্যাঁ। অগ্রপেশন, অগ্র মানে আগে, অগ্র মানে আগে, প্রি মানে আগে, মোরাল মানে প্রেষণ দাঁত। তাহলে আগে, মোরালের আগে যে দাঁত সেটাকে অগ্রপ্রেষণ বলা হয়, ঠিক আছে, মনে রাখার কৌশল। অগ্রপ্রেষণ, তাহলে প্রেষণ মানে মোরাল, তাহলে মোরাল কয়টা? মোরাল দাঁত, প্রি মোরাল হচ্ছে আটটা, অগ্রপ্রেষণ হচ্ছে কয়টা? আটটা। অগ্রপ্রেষণ হচ্ছে আটটা দাঁত, ঠিক আছে। আটটি করে পেষণ দাঁত রয়েছে এবং আটটি হচ্ছে অগ্রপ্রেষণ। আর আক্কেল দাঁত কয়টা? চারটা। আক্কেল দাঁত কয়টি? চারটা। এভাবে মুখস্থ করেন, যে যেভাবে পারেন মুখস্থ করেন। তাহলে কর্তন কয়টা? আট আর চারে 12, 12 আর চারে 20, 20 আর আটে 28, 28 আর চারে 32। তাহলে কি কি? কর্তন হচ্ছে চার, কর্তন হচ্ছে চার, কর্তন দাঁত হচ্ছে চার। আর সময় নষ্ট করবো না, অনেক বড় স্লাইড আজকে, আপনাদের কনসেন্ট্রেশন নষ্ট হবে, আপনারা এটা মুখস্থ করেন। আক্কেল দাঁত চারটা, আক্কেল দাঁত চারটা, আক্কেল দাঁত চারটা। আপনাদের কাছে এক্সট্রা ইনফরমেশন থাকলে আপনারা একটু ই করেন। দাঁতের মোট তিনটা অংশ: মুকুট, মূল এবং গিব্বা, হ্যাঁ। মুকুট মাড়ির উপরে অংশ, মাড়ির ভিতরের অংশ, দাঁতের মধ্যবর্তী অংশ। এখান থেকেও এমসিকিউ আসে, কোন অংশকে কি বলে, এখান থেকেও এমসিকিউতে আসে। যে উপাদান দিয়ে দাঁতের গঠিত, এটাও খুব গুরুত্বপূর্ণ। দাঁত সম্পর্কে পড়লে শুধু সংখ্যা মুখস্থ করলে হবে না, দাঁতের উপাদান এবং দাঁতের পাঠ। প্রথমে হচ্ছে দাঁতের গঠন, দাঁতের গঠন হচ্ছে তিনটা, এবং দাঁতের উপাদান কি কি উপাদান পরীক্ষা আসে সব থেকে শক্ত উপাদানের নাম কি? যেমন ডেন্টিন, ডেন্টিন হচ্ছে সব থেকে শক্ত, যেটা সাদা অংশ, ডেন্টিন নামক শক্ত উপাদান দিয়ে গঠিত।
দাঁত প্রধানত ডেন্টিন দিয়ে গঠিত। এইটা আসে। আবার এনামেল থেকে প্রশ্ন আসে, দাঁতের মুকুট অংশে ডেন্টিনের উপরিভাগ এনামেল নামক কঠিন উপাদান থাকে। এনামেল এবং ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট ও ক্লোরাইড দিয়ে তৈরি। এনামেল থেকে এমসিকিউ আসে, প্লাগ থেকে প্রশ্ন আসে, সিমেন্ট থেকে প্রশ্ন আসে। অর্থাৎ আপনার প্রত্যেকটা সম্পর্কে ইন্ডিভিজুয়ালি আপনাকে স্পেসিফিক আপনাকে আইডেন্টিফাই করতে হবে, হোয়াট ডু ইউ মিন বাই ডেন্টিন, হোয়াট ডু ইউ মিন বাই এনামেল, প্লাগ এবং সিমেন্ট। প্রত্যেকটা সম্পর্কে আপনাকে প্রয়োজনীয় ছবি আট করবেন খাতাতে, খাতায় নিজে ছবি আট করে লিখবেন, এটা ডেন্টিন, এটা এনামেল, এটা প্লাগ, এটা সিমেন্ট। তাহলে পরীক্ষার সময় আসলে আপনারা সহজ পাবেন। এবং এর কাজ রয়েছে দেখেন, দন্ত্র মজ্জা, এই যে সেন্সিটিভিটি হয় না, আপনার ঠান্ডা খাইলে বা খাবার গেলে দাঁত ব্যথা হয়, কখন এই দন্ত মজ্জাতে যে সময় যায়, দাঁতের ভিতরে ফাঁপা নরম অংশ দন্ত মজ্জা, এর ভিতর দিয়ে কি গেছে, ধমনী গেছে, শিরা গেছে, স্নায়ু গেছে, নরম কোষ গেছে। এই প্লাগের মধ্যে, এর মধ্যে এই পর্যন্ত যে সময় আপনার ডেন্টিন যে সময় খেয়ে এবং মাসেল পর্যন্ত চলে যায় ভেতরে, সেই সময় আপনার সেন্সিটিভিটি তৈরি হয়। খাবার নরম, শীত জাতীয় খাবার, ঠান্ডা জাতীয় খাবার গেলে সেন্সিটিভিটি তৈরি হতে পারে। অর্থাৎ আমি বুঝলে হবে না। আক্কেল দাঁতের ইংলিশ হচ্ছে মোরাল, মোরাল। আমি বুঝলে হবে না, আপনাকেও বুঝতে হবে, যাতে পরীক্ষাতে আপনি উত্তর দিয়ে আসতে পারেন। এই এক মার্কে আপনার লাইফটা পাল্টিয়ে দেবে, মুখস্থ করবেন। এখানে আরো সুন্দরভাবে ছবি দেওয়া রয়েছে, আপনারা এই ছবি থেকেও শিখতে পারেন, অথবা আপনারা নিজে নিজে অন্য অন্য ছবি ডাউনলোড করেও নিজে মুখস্থ করে আইডেন্টিফাই করেন। এরপর হবে ট্রাঙ্ক। আপনাদের খুব এই ট্রাঙ্ক নিয়ে গবেষণা, কেউ বলে স্পেশাল সেন্স অর্গান, কেউ বলে মাস্কুলার অর্গান। পরীক্ষা যদি আসে এটা দেবে স্পেশাল সেন্স অর্গান, তারপরে মাস্কুলার অর্গান। ওকে, এটা হচ্ছে স্পেশাল সেন্স অর্গান। যদি অপশন থাকে, টাং হচ্ছে পাঁচটা স্পেশাল সেন্স অর্গান, টাং হচ্ছে তার মধ্যে একটা। দি টাং ইজ এ মাস্কুলার অর্গান, ইজ দ্য টোটাল, ইজ দ্য ওরাল ক্যাভিটি, ঠিক আছে। এবং প্লে ক্রুশাল রোল ইন দ্য স্পিচ। কি কি টাং সাহায্য করে? কথা বলতে সাহায্য করে, টেস্ট দিতে সাহায্য করে, তারপরে খাবার মুভমেন্ট করতে সাহায্য করে, ঠিক আছে। এবং ওরাল হাইজিন করতেও আমাদের সাহায্য করে। একটা মিউকাস মেমব্রেন রয়েছে। এবং ট্রাঙ্কে কি বলা হয় জানেন? মাউথের ফ্লোর বলা হয়। ইট ইজ দ্য ফ্লোর অফ দ্য মাউথ। মাউথের ফ্লোর বলা হয়, ট্রাঙ্কে বলা হয় মুখের ফ্লোর বলা হয়। এই ট্রাঙ্ক যদি ফল ব্যাক করে, এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়। এয়ারওয়ে, এয়ারওয়ে অবস্ট্রাকশন, এয়ারওয়ে অবস্ট্রাকশন কখন বলা হয়? এই ট্রাঙ্ক ফল ব্যাক হয়, যদি ফল ব্যাক হয়ে যায় তখন কি হয়? এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জিভ যদি উল্টে যায় মানুষ মারাও যেতে পারে। এর জন্য আপনারা এয়ার ট্রাঙ্ক সম্পর্কে জানলেন, এটা একটা মাস্কুলার স্পেশাল সেন্স অর্গান। এর ফাংশনগুলো মুখস্থ করলেন, এবং এটা মুখের কি বলা হয়? ফ্লোর বলা হয়। এবং হাইড বোন, ইট ইজ দ্য, ইট বেস টু দ্য হাইড বোনস, যে আমাদের একটা হাইড বোনস করে রয়েছে, একটা হাইড বোনসেই আমাদের ট্রাঙ্কটা রয়ে অবস্থিত। ফাংশন অফ টাং এর অলরেডি বলা হয়েছে। নার্ভ সাপ্লাই, এখানে কোন নার্ভ গেছে? ভ্যাগাস হাইপোগ্লসাল নার্ভ গেছে। কি? হাইপোগ্লসাল। এই যে গ্লসাল মানে টাঙ্ক, জিভের আরেকটা নাম হচ্ছে গ্লসাল। হাইপোগ্লসাল নার্ভ গেছে সেন্ট্রাল নার্ভাস ক্রেনাল নার্ভের আপনার 12 নম্বর। এই টাঙ্গের দুইটা নার্ভ গেছে। একটা বলছে যে রেসপন্সিবিলিটি টেস্ট, ফেসিয়াল অ্যান্ড হাইপোগ্লসাল নার্ভ। ফেসিয়াল নার্ভ এবং হাইপোগ্লসাল নার্ভ, দুইটা নার্ভ এখানে এসছে। একটা ভলেন্টারি মুভমেন্ট, টাং হচ্ছে আমাদের একটা ভলেন্টারি মুভমেন্ট। আমাদের নার্সিং অ্যাসেসমেন্ট করে থাকি, ট্রাঙের কি কি নার্সিং অ্যাসেসমেন্ট করে থাকি। অর্থাৎ জিভের কালার দেখে আমরা যে রোগীদের অ্যাসেসমেন্ট করি, তাহলে কি কালার, যদি ট্রাং যদি পেল কালার থাকে, যদি পেল কালার থাকে তাহলে কি বলা হয়? এনিমিয়া বলে আমরা জিভ যে সময় অ্যাসেসমেন্ট করে থাকি না। তারপর যদি রেড কালার, কোনো পেশেন্টের রেড ট্রাং যদি রেড কালার থাকে, আমরা বলি ইনফ্লামেশন হয়েছে, পেশেন্টের ইনফ্লামেশন হয়েছে। ট্রাং যদি ব্লু থাকে তাহলে সাইনোসিস। গতকালকে সাইনোসিস ক্লাস করানো হয়েছিল, সাইনোসিস ক্লাস করানো হয়েছিল। তাহলে কি ক্লাস করা হয়েছিল? যে ব্লুরিশ কালারের আমাদের যদি সেন্ট্রাল সাইনোসিস এবং পেরিফেরাল সাইনোসিস, সেখানে বলা হয়েছিল ব্লু কালার পাওয়া যায়। তাহলে ট্রাং যদি পেল কালার থাকলে আমরা এনিমিয়া বলবো, রেড কালার থাকলে ইনফ্লামেশন বলবো, আর ব্লু কালার থাকলে সাইনোসিস বলবো। আর স্মুথ থাকলে, ট্রাং যদি স্মুথ থাকে তাহলে বলবো ভিটামিন ডেফিসিয়েন্সি, কোনো শরীরের ভিটামিন ডেফিসিয়েন্সি রয়েছে। আর আমাদের জিভ যদি শুকনা হয়,
দেখবেন ডায়রিয়া রোগীদের বলে জিভ বের করেন তো, জিভ বের করে কি দেখে, জিভ যদি আপনাদের ড্রাই থাকে, যদি আপনাদের মানে স্যালাইভা যদি না থাকে, ভিজা যদি না থাকে, তাহলে কি বোঝানো হয়, রোগীর ডিহাইড্রেশন রয়েছে। যদি বেশি শুকনো থাকে সিভিয়ার ডিহাইড্রেশন বলা হয়। ট্রাং থেকে আমরা কি পাইলাম, পেল কালার থাকলে এনিমিয়া, রেড থাকলে ইনফ্লামেশন, ব্লু কালার থাকলে সাইনোসিস, স্মোক থাকলে পরে ভিটামিন ডেফিসিয়েন্সি, এবং ড্রাই কালার থাকলে ডিহাইড্রেশন থাকা হয়। এছাড়াও টাঙে সোয়েলিং থাকে, আলসার হয়, লিজন হয়, অনেক প্রবলেম হয়, এগুলো একটু দেখতে পারেন। টার্মোলজি দিয়েছে ম্যাক্রোগ্লোসিয়া ইনলার্জ ট্রাং, যদি বড় ট্রাং হয় মাইক্রোগ্লোসিয়া বলা হয়। কয়েকটা ট্রাঙের ডিসঅর্ডার দিয়ে রেখেছি, আপনারা একটু দেখে নিন, ছবির সাথে পিডিএফ দিলে আপনারা ডিসঅর্ডার গুলো একটু দেখে নিন, যে পরীক্ষা আসতে পারে ট্রাঙের কয়েকটা ডিসঅর্ডারের নাম। এটা যে ফাঙ্গাল ইনফেকশন, এটা একটু দেখেন, ক্যান্ডিডিডাইস, ক্যান্ডিডাইটিস, এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, ওরাল ট্রাং, হ্যাঁ, ফাঙ্গাল ইনফেকশন, এটা খুব গুরুত্বপূর্ণ। ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন কোনটা, ক্যান্ডিডিয়া থাকলে বুঝবেন যে ফাঙ্গাল ইনফেকশন। ক্যান্ডিডিয়া ফাঙ্গালের একটা নাম, ঠিক আছে। আর এসআইএস আছে মানে ইনফ্লামেশন হয়েছে, ঠিক আছে। ম্যাক্রোগ্লোসিয়া মানে ট্রাং যদি বড় হয়ে যায়, এটা তো এর আগে বলা হয়, একটা টার্মোলজি, ইনলার্জমেন্ট অফ ট্রাং, হ্যাঁ, ট্রাং যদি বড় যায় ম্যাক্রোগ্লোসিয়া বলা হয়। ট্রাং ট্রাই, এটা একটা কনজেনিটাল ওরাল অ্যাবনর্মালিটি বাচ্চাদের হতে পারে, হ্যাঁ। ট্রাঙের এই টাইটা যদি ন্যারো হয়, বেশি ছোট জায়গায় থাকে, তার কথা আটকে যায়, বেঁধে যায়, ক্লিয়ার হয় না, ট্রাং টাই যদি কারো এখানে হয়ে থাকে। কি থাকে না, লেখা আছে, শর্ট থাকে, থিক থাকে, মেমব্রেন কন্টেন্ট আনইউড থাকে। এখন আমরা আলোচনা করব স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। কি গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড, অর্থাৎ ড্রাগ লেস্ট। এটা কোথায় তৈরি হয়, আমাদের স্যালাইভা প্রডিউস হয়, কোথায়, মাউথে স্যালাইভা প্রডিউস করে থাকে। স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে দেখি, স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে, মেজর স্যালাইভারি গ্ল্যান্ড, আমাদের মোট তিনটা স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে, সেগুলো হচ্ছে প্যারোটিড, সাবমেন্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। তাহলে কয়টা স্যালাইভারি গ্ল্যান্ড, প্রথম কাজ হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডগুলোর নাম মুখস্থ করা, যে যে লেভেলে থাকুন না কেন। স্যালাইভারি গ্ল্যান্ড নাম হচ্ছে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। এখান থেকে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি স্যালাইভারি গ্ল্যান্ড, আপনি তিনটা নাম মুখস্থ করেছেন, তিনটা নাম থেকে আপনার যে কোনো একটা নাম পরীক্ষা দিয়ে দেবে, আর বাকিগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম দিয়ে দেবে। অর্থাৎ আপনাকে স্যালাইভারি গ্ল্যান্ডের প্রথম কাজ হচ্ছে নামগুলো মুখস্থ করা। এই তিনটা নাম আমার বিশ্বাস আপনারা অনেকেই জানেন। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাব মানে পাশে, ম্যান্ডিবল বোনসের সাথে রয়েছে বলে নাম দিয়েছে সাবম্যান্ডিবুলার। সাব লিঙ্গুয়াল, লিঙ্গ মানে জিহ্বা, আমাদের ট্রাং, ট্রাঙ্গকে বলে লিঙ্গুয়াল বলা হয়। সাবলিঙ্গুয়ালে আমরা কি নাইট্রোগ্লিসারিন স্প্রে দিই না রোগীকে, যেগুলো মায়োকার্ডিয়ালে ফার্স্ট ফার্স্ট লাইন ব্লক পায়, হার্ট ব্লক পায়, সাবলিঙ্গুয়ালে কি দিই, স্প্রে দিই না, জিভ উল্টায়। তো সেই লিঙ্গুয়াল মানে জিভ বলা হয়। জিভের পাশে যেটা মানে গ্ল্যান্ড রয়েছে সেটাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। নাম মুখস্থ করা খুবই সহজ, প্যারাটিডটা শুধু মুখস্থ করবে, আর বাকিগুলো সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, তিনটা নাম মুখস্থ করবেন। নাম মুখস্থ করার পরে এই প্যারাটিড গ্ল্যান্ড সম্পর্কে আপনাকে কয়েকটা ইনফরমেশন মুখস্থ করতে হবে। যে লার্জেস্ট মেজর গ্ল্যান্ড, এটা বলছে সব থেকে বড়, এই যে প্যারাটিড গ্ল্যান্ডটা হচ্ছে সব থেকে বড় গ্ল্যান্ড, বুঝছে, লার্জেস্ট সব থেকে বড় গ্ল্যান্ড হচ্ছে প্যারাটিড গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে সব থেকে বড়। সব গ্ল্যান্ডের মধ্যে না কিন্তু, আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড তিনটা, প্যারাটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, এর মধ্যে প্যারাটিড গ্ল্যান্ডটা হচ্ছে বড়। তো এই তিনজনের মধ্যে প্যারাটিড গ্ল্যান্ডটা বড়। ওজন দেওয়া আছে 15 মিলিগ্রাম, এটা মুখস্থ করলে হবে না করলে হবে। এ সিক্রেশন করে টোটাল অ্যামাউন্টের 25% সিক্রেশন করে। কি সিক্রেশন করে, যদি সম্ভব হয় মুখস্থ করেন, অ্যামাইলেজ। কোনো কিছুর আগে অ্যামাইলেজ থাকলে পারে কার্বোহাইড্রেট ডাইজেস্ট করে, কার্বোহাইড্রেট ডাইজেস্ট করে, কার্বোহাইড্রেট ডাইজেস্ট করে কি, অ্যামাইলেজ। কি সিক্রেশন করে, অ্যামাইলেজ এনজাইম। ওর ম্যালটেস, এই ম্যালটেসও আপনার ম্যালটোসকে সিক্রেশন ডাইজেস্ট করে।
MAL ম্যালটোস। ম্যালটোস একটা উপাদান, কার্বোহাইড্রেটের একটা ইন প্রোডাক্ট নয়, কিন্তু একটা ম্যালটোস, সুক্রোজ, ল্যাকটোজ, ডাইস্যাকারাইড। ওকে, এটা কি এবার পরীক্ষায় এসেছিল? ডাইস্যাকারাইড, 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 ম্যালটোস, সুক্রোজ এবং ল্যাকটোজ। নেক্সট ক্লাসে আলোচনা করবো, নিউট্রিশন ক্লাসে। তাহলে কি কি সিক্রেশন করে প্যারাটিড গ্ল্যান্ডে? অ্যামাইলেজ সিক্রেশন করে, ম্যালটোস সিক্রেশন করে এবং ইমিউনোগ্লোবিন এ, IgA সিক্রেশন করে। তিনটা জিনিস সিক্রেশন করে। তাহলে আমরা জানলাম প্যারাটিড গ্ল্যান্ড হচ্ছে সব থেকে বড় গ্ল্যান্ড আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে। স্যালাইভারি যে তিনটা গ্ল্যান্ড তার মধ্যে সে বড় হচ্ছে এবং সে সিক্রেশন করে অ্যামাইলেজ, ম্যালটেস এবং ইমিউনোগ্লোবিন এ। এরপর হচ্ছে সাব ম্যান্ডিবুলার। সাব ম্যান্ডিবুলার, এই যে ম্যান্ডিবলের, এই যে ম্যান্ডিবল বোনস, এটা হচ্ছে ম্যান্ডিবল বোনস। ম্যান্ডিবুলার বোনস, এই যে ম্যান্ডিবুলার। তিনটা ছবি দেখেন তো কোনটা বড় সব থেকে, আপনারাই বিচার করে বলেন। এই যে প্যারোটিড গ্ল্যান্ড সব থেকে বড় না, সব থেকে লম্বা বড় না, এটা প্যারোটিড গ্ল্যান্ড, এটা গেছে। তারপরে সাব ম্যান্ডিবুলার, এই যে ম্যান্ডিবুলার বোনস এর কাছে বলে সাব ম্যান্ডিবুলার বোন। আর সাবলিঙ্গুয়াল মানে ট্রাঙ্গের নিচে, এই যে এটা এই বরাবর ট্রাঙ্ক থাকে, যে সাবলিঙ্গুয়াল। তাহলে কাল্পনিক ভাবে আমরা তিনটা নাম বুঝতে পেরে ফেলছি। এখন আমরা আলোচনা করছি সাবম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এখানে বলছে যে কি কি সিক্রেশন করে? মিউকাস এবং সেরাস সেল, সেরাস সেল সিক্রেশন করে। এবং এটা কি করে? মোট সিক্রেটের 70% স্যালাইভারি সিক্রেশন করে। কত পার্সেন্ট? 70%। তাহলে এ লম্বায় বড় না হলেও কাজে বড়। কেন কাজে বড়? সে 70% স্যালাইভারি সিক্রেশন করে। স্যালাইভা সে সিক্রেশন করে, টোটাল স্যালাইভার 70% সেই। যদি পরীক্ষাতে আসে সব থেকে বেশি স্যালাইভার কে সিক্রেশন করে, উত্তর হবে সাবম্যান্ডিবুলার। যদি প্রশ্ন করা হয় স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে সব থেকে বড় গ্ল্যান্ড কোনটা? প্যারোটিড গ্ল্যান্ড। ওকে, আশা করি আপনারা মুখস্থ করবেন। কি বিষয়? সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া নাই, শুধু দুইটা গ্ল্যান্ড সম্পর্কে। আচ্ছা, নেক্সট টাইম আমি আপডেট করব। প্রশ্ন করা হয়েছে মানুষের শরীরে মোট কয়টি প্রধান স্যালাইভারি গ্ল্যান্ড গ্রন্থি রয়েছে? মানুষের শরীরে মোট কয়টি প্রধান স্যালাইভারি গ্রন্থি রয়েছে? নিঃসন্দেহে তিনটা, সময় নষ্ট করব না। সবচেয়ে বড় স্যালাইভারি গ্রন্থি কোনটা? এটা আপনারা পারেন, প্যারোটিড গ্ল্যান্ড, কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে। কোন স্যালাইভারি গ্রন্থি সব থেকে বেশি লালা নিঃসরণ করে? এটাও আপনার পাবেন, সাবম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার গ্রন্থি মোট লালার 65 থেকে 70% উৎপন্ন করে থাকে। এখন আমরা স্যালাইভা সম্পর্কে আলোচনা করব। স্যালাইভা, স্যালাইভা কি? যেহেতু স্যালাইভা সম্পর্কে আলোচনা হচ্ছে, তাহলে স্যালাইভা হচ্ছে একটা ক্লিয়ার ওয়াটারলি ফ্লুইড। কি? স্যালাইভা হচ্ছে একটা পরিষ্কার, পরিষ্কার ওয়াটারলি ফ্লুইডস। এটা কে প্রডিউস করে? স্যালাইভারি গ্ল্যান্ড তৈরি করে। স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আমাদের স্যালাইভা প্রডিউস হয়ে থাকে। কোথায় হয়? আমাদের মাউথ, মাউথে তৈরি হয়। এর মেন কাজ কি? এর মেন কাজ হচ্ছে ডাইজেশন করতে সাহায্য করে, ওরাল হেলথ অ্যান্ড কমিউনিকেশন করতে, আমাদের ইভেন কমিউনিকেশনেও আমাদের সাহায্য করে থাকে। স্যালাইভারি সম্পর্কে আরও ইনফরমেশন দেওয়া রয়েছে। আমাদের টোটাল ডে, সারাদিনে 1.5 লিটার স্যালাইভা সিক্রেশন করে থাকে দিনে। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। যদি মনে রেখে পরীক্ষার হলে পৌঁছাতে পারেন, যদি পরীক্ষায় আসে, তাহলে সেই সময় মনে মনে হাসবেন যে কোচিং করে প্রদীপ ভাইয়ের কাছে এটা শিখেছিলাম যে স্যালাইভারি নামক একটা লিকুইড, ক্লিয়ার ওয়াটারলি ফ্লুইডস, যেটা স্যালাইভারি গ্ল্যান্ড প্রডিউস করে এবং দৈনিক একটা মানুষ 1.5 লিটার স্যালাইভা সিক্রেট করে এবং 1.5 এর 70% স্যালাইভা সিক্রেশন করে সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার সিক্রেশন করে থাকে। ওকে, এবং এই স্যালাইভারির অ্যাসিড হচ্ছে 6.5 থেকে 6.85, অর্থাৎ এটা ওয়ান কাইন্ডস অফ অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস কেন অ্যাসিডোসিস? আমাদের নর্মাল পিএইচ হচ্ছে 7, 7-এর নিচে আসলে অ্যাসিডোসিস বলা হয়, আর 7-এর উপরে গেলে অ্যালকালোসিস বলা হয়, অর্থাৎ 7-এর নিচে আছে স্লাইটলি অ্যাসিডোসিস বলা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি অ্যামাইলেজকে সিক্রেশন করে প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড আমাদের স্যালাইভারি অ্যামাইলেজ, পিটলিন সিক্রেশন করে। হ্যাঁ, এটা অ্যামাইলেজ কি?
আলফা অ্যামাইলেজ সিক্রেট উইথ দ্য স্যালাইভারি মেইনলি ফ্রম দ্য প্যারোটিড, বানানটা আমার ভুল হয়েছে, প্যারোটিড গ্ল্যান্ড থেকে সিক্রেশন করে থাকে কে, স্যালাইভারি অ্যামাইলেজ। এর আগে বলা হয়েছে এটা ওয়ান কাইন্ডস অফ এনজাইম ডাইজেস্ট টু স্ট্রাস, স্ট্রাস কি ওয়ান কাইন্ডস অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে অ্যামাইলেজ। মনে রাখবেন যে নামের সঙ্গে অ্যামাইলেজ থাকবে সে কি করে, কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে। তাহলে স্যালাইভারি অ্যামাইলেজ হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়ে থাকে। গ্ল্যান্ড শেষ, এখন আমরা আলোচনা করব ইসোফেগাস। ইসোফেগাস আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের ওরাল ক্যাভিটি থেকে শুরু করে এই যে ইসোফেগাস, এই পর্যন্ত ইসোফেগাস, এটার নাম হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসের লেন্থটা কেউ বলতে পারবেন, মনে আছে কত সেন্টিমিটার বলা হয়েছিল ক্লাসের প্রথমে? ইসোফেগাসের লেন্থ আপনাদের কারো মনে থাকলে একটু কমেন্টস করুন তো। ইসোফেগাসের লেন্থ তো আমিও ভুলে গেলাম, আপনাদের পড়াতে গিয়ে ইসোফেগাসের লেন্থ কত ছিল একটু দেখে নিয়ে আমি আবার ক্লাসটা আলোচনা করছি। ইসোফেগাসের লেন্থ কত ছিল? ইসোফেগাসের লেন্থ হচ্ছে 65 সেন্টিমিটার। ইসোফেগাসের লেন্থ হচ্ছে ইসোফেগাসের লেন্থ হচ্ছে 65 সেন্টিমিটার। 65 সেন্টিমিটার আমিও মুখস্থ করে ফেললাম। আমরা ইসোফেগাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা নিশ্চয় তার হাইটটা একটু মুখস্থ করে রেখেছি পরীক্ষাতে, যাতে আমরা আসলে বলতে পারি যে ইসোফেগাস হচ্ছে ওরাল ক্যাভিটি থেকে শুরু স্টোমাকের আগ মুহূর্ত পর্যন্তকে আমরা ইসোফেগাস বলে থাকি। ইসোফেগাস হচ্ছে এটা, ইসোফেগাসের এটা ইসোফেগাস, এই ইসোফেগাসটার নাম হচ্ছে 65 সেন্টিমিটার লেন্থ। ইসোফেগাসের পরেই রয়েছে আমাদের স্টোমাক, স্টোমাকের পরে রয়েছে ডিউডেনাম, এটাই অংশটুকু ডিউডেনাম, আমরা নিশ্চয়ই আস্তে আস্তে শিখবো। এখানে অনেক কিছু বলা হয়েছে। ইসোফেগাস একটা মাসকুলার টিউব, সেটা দিয়ে আমাদের মাউথে কোথা থেকে চেস্ট অফ দ্য স্টমাক পর্যন্ত পৌঁছাইছে। এটাকে বলা হয় সামটাইম গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল অর জিআই বলা হয়, জিআই ট্রাক বলা হয়, এগুলো বলা। ও অনেকেই 65 সেন্টিমিটার লিখেছে, বাহ, অনেকে তো মুখস্থ করে রেখেছে। ইসোফেগাসে কিছু ডিজিজ হয়, এই ডিজিজগুলো যেমন গাট, জিইআরডি, গ্যাস্ট্রো ইসোফেগেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, অর্থাৎ খাবার খাইলেই বমি করে দেয় রোগী। কিছু রোগী আছে গাট হলে মানে চেস্ট বার্ন হয়, খাবার খাইলে রোগী কি করে, বমি করে দেয়, স্টমাক পর্যন্ত পৌঁছাতে পারে না। গ্যাস্ট্রো ইসোফেগিয়াল রিফ্লেক্স ডিজিজ, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। ফুল ফর্ম গুরুত্বপূর্ণ, গার্ডের ফুল ফর্ম কি, গার্ড কোথায় রোগ হয়ে থাকে। আপনারা জেনে গেলেন যে ইসোফেগিয়াল কিছু 6টা ডিজিজের নাম দেওয়া রয়েছে, তার মধ্যে এটা 3 স্টার আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। আরো কয়েকটা ডিজিজ রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নিন যদি সম্ভব হয়। পরীক্ষাতে আসে যে ইসোফেগিয়াল নিচে কোনটা ডিজিজ, তার মধ্যে গার্ডটা বেশি ভেরি ইম্পর্টেন্ট। ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা স্টমাকের ছবি। স্টমাকের পার্ট আপনারা জানেন যে কার্ডিয়া, ফান্ডাস এবং পাইলোরাস। তাহলে এটা যদি স্টমাক হয়ে থাকে, এই যে এটা ইসোফেগাস, ইসোফেগাস এই ইসোফেগাসের ইন্ট পার্ট। আর স্টমাকের এই যে যে এরিয়াটা কার্ডিয়া, এই পার্টটাকে কি বলছে, কার্ডিয়া। এই পার্টটাকে কি বলছে, ফান্ডাস। আর এই পার্টটাকে কি বলছে, বডি। ওকে। আর পাইলোরাস বলছে, এই পার্টটুকু বলছে পাইলোরাস। এবং এইটা এই যে যে শেপে বলছে ডিউডেনাম। কোনটার পর কোনটা আপনারা মুখস্থ করে, ইসোফেগাস, স্টমাক, ডিউডেনাম। আমরা এখন স্টমাক সম্পর্কে আলোচনা করি। স্টমাক বলছে জে শেপ, স্টমাকটা দেখতে কেমন, স্টমাক হচ্ছে একটা জে শেপ। এটা ডাইজেস্টিভ অর এলিমেন্টারি ট্র্যাকের শুরু, স্টমাক এই কথায় বলা হচ্ছে। আর স্টমাক সম্পর্কে আপনার এইখানে এই ক্যাপাসিটিটা একটু মুখস্থ করেন। স্টমাকের ক্যাপাসিটি মানে স্টমাকে যারা জন্মগত বাচ্চা তারা 30 ml খাবার, তাদের স্টমাকে ক্যাপাসিটি 30 ml এর বেশি খাবার দিলে বাচ্চা বমি করে ফেলবে। পিউবার্টি বা যাদের অ্যাডাল্ট টিনেজ তারা 1 লিটার, এবং অ্যাডাল্টদের 1.5 থেকে 2 লিটার। অর্থাৎ আমরা যে অ্যাডাল্ট, আমাদের স্টমাকের ক্যাপাসিটি হচ্ছে 1.5 থেকে 2 লিটার। এটা এমসিকের জন্য মোটামুটি 3 স্টার বলা যেতে পারে, পরীক্ষাতে আসতে পারে। এখানে একটা ডায়াগ্রাম দিয়ে রেখেছি স্মল ইন্টেস্টাইনের, স্মল ইন্টেস্টাইনের একটা ডায়াগ্রাম দিয়ে রেখেছি। এটা যে ইসোফেগাস হয়,
এটা স্টমাক, স্টমাকের এই পার্টটা হচ্ছে ডিউরেনাম, ডিউরেনামের পরে আছে কি জেজোনাম এবং ইলিয়াম, ডিউরেনাম পর জেজোনাম এবং ইলিয়াম, ডিউরেনাম জেজোয়াম এবং ইলিয়াম, ডি জে আই, ডিউরেনাম জেজোয়াম ইলিয়াম। এই যে এটা ডিউরেনাম, তারপরে এটা হচ্ছে জেজোনাম, আর নিচের অংশটা হচ্ছে ইলিয়াম। ইলিয়ামের পরে সিকাম, এখানে সিকাম আছে, তারপরে অ্যাপেন্ডিক্স, তারপরে অ্যাসেন্ডিং, ট্রান্সভার, ডিসেন্ডিং, সিগমট, রেকটাম, রেকটানকালেন এবং অ্যানাস। আমরা প্রত্যেকটা সম্পর্কে মুখস্থ করব, পরীক্ষাতে আসে কোনটা পর কোনটা। তো স্মল ইন্টেস্টাইনের পার্ট কোনগুলো? স্মল ইন্টেস্টাইনের পার্ট হচ্ছে এইগুলা ডিউরেনাম, জেজোনাম, ইলিয়াম, ডিজে, ডিজে আই, ডিতে ডিউরেনাম, জেজোনাম, ইলিয়াম, কোনটা পর কোনটা মুখস্থ করবেন। স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের পার্ট সেই কথায় আরও কথা, পার্ট অফ স্মল ইন্টেস্টাইন ডিউরেনাম, জেজোনাম এবং ইলিয়াম। জেজোনাম এবং ইলিয়ামের লেন্থ কত ছিল? 260 সেন্টিমিটার, অর্থাৎ 2.6 মিটার। অনেক লম্বা, অনেক লম্বা, অনেক লম্বা জেজোনাম এবং ইলিয়ামের লেন্থ। ডিউরেনামকে আবার ভাগ করছে যে ফার্স্ট পার্টকে 3 সেন্টিমিটার, ঠিক আছে, সেকেন্ড পার্ট 7.5 সেন্টিমিটার, থার্ড পার্টের 10 সেন্টিমিটার এবং ফোর্থ পার্টের 2.5 সেন্টিমিটার। যদি সম্ভব হয় আপনারা এই থার্ড পার্টটা মুখস্থ করতে পারেন, বা সেকেন্ড পার্টটা সম্পূর্ণ মুখস্থ করার প্রয়োজন নেই, যে যতটুকু পারেন চাপ নেওয়ার প্রয়োজন নেই, সে ততটুকু মুখস্থ করেন। আর এটা দেখতে সি শেপ, সির মতন দেখতে। ডিউরেনাম দেখতে কেমন? সি শেপ, এখানে দেখেন লেখা আছে সি শেপ, এটা হাইলাইটস করতে আমার খেয়াল নাই। সি শেপ, সি শেপ, সি শেপ হচ্ছে ডিউরেনাম, স্টমাক হচ্ছে জে শেপ। দেখছেন, শুধু শেপের নাম মুখস্থ করেন। সির মতন দেখতে ডি, সির পরেই ডি, মনে রাখা কৌশল। এ বি সি, আমার হাতে লেখা খুব খারাপ, সি ডি, সি শেপ হচ্ছে ডিউরেনাম। এই যে ডিতে ডিউরেনাম, ডিতে ডিউরেনাম, ডির আগে সি, দেখতে সির মতন সি শেপ। এই সি শেপকে 4 ভাগে ভাগ করছে, সুপ্রিয়র, ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং আর হরিজোনাল। তাহলে হ্যাঁ, তাহলে সি শেপের ফার্স্ট পার্টটাকে সি, এই যে সির মতন এইটা, যে ডিউরেনামের ছবি এখানে আছে না, এই যে ডিউরেনামের ছবি, এই যে ডিউরেনাম, এটা সি না, এই যে এখান থেকে এই যে, এই যে, এই যে সি শেপ, এই যে এটা হচ্ছে ডিউরেনাম, এটা হচ্ছে ডিউরেনাম। আরো সুন্দরভাবে দেখায়, এই যে ডিউরেনাম, এটা ডিউরেনাম, এই যে দেখছেন, এটা হচ্ছে জে শেপ, এই যে জে শেপ, এটা হচ্ছে জে শেপ, জে শেপ। আর জে আর সি, জে সি নি দুইটা পরে সি পার্ট বলা হচ্ছে। এই সির যে মাথাটা, এই মাথাটা বলছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তারপরে ডিসেন্ডিং মানে এই লম্বা হয়ে এসছে, এটা একটু বেশি ডিসেন্ডিং আছে, এইটা হচ্ছে ডিসেন্ডিং হচ্ছে 7.5 সেন্টিমিটার। হরিজোনাল মানে লম্বা, এই যে হরিজোনাল, এই যে এটা, এটা হচ্ছে 7.10 সেন্টিমিটার। আর অ্যাসেন্ডিং মানে নিচে একটু বাঁকা হয়ে গেছে, 2.5 সেন্টিমিটার। পারেন আপনারা একটু মুখস্থ করে। এখানে আরো সুন্দরভাবে ছবি দিয়ে আছে, এই যে ডিউরেনাম, ডিউরেনাম হচ্ছে স্টমাক শেষ, এটা স্টমাক শেষ, এখান থেকে ডিউরেনাম হচ্ছে, এই যে এই পার্টটা হচ্ছে সুপ্রিয়র, হ্যাঁ, 5 সেন্টিমিটার। তারপর এটা সেকেন্ড পার্ট 7.5 সেন্টিমিটার, থার্ড পার্ট 10 সেন্টিমিটার, আর অ্যাসেন্ডিং 2.5 সেন্টিমিটার। এটা 2.5 আর এটা 5, ডবল। তাহলে সহজ, 2.5, 5, 7.5 এবং 10, শেষ মুখস্থ। 2 পয়েন্ট হয়েছে অ্যাসেন্ডিং, 2.5 হয়েছে অ্যাসেন্ডিং, এটা সুপ্রিয়র, হ্যাঁ, এটা হচ্ছে ডিসেন্ডিং, আর 10 হচ্ছে হরিজোনাল, হরিজোনাল। মুখস্থ করে ফেলে নেব। ফাংশন অফ স্মল ইন্টেস্টাইনের এগুলাতে তেমন কিছু নেই, সময় থাকলে আপনি একটু দেখে নিন। লার্জ ইন্টেস্টাইন, লার্জ বাউল বলা হয় লার্জ ইন্টেস্টাইনকে, অনেক সময় লার্জ বাউল বলা হয়ে থাকে। লার্জ ইন্টেস্টাইনের লেন্থ হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, আর স্মল ইন্টেস্টাইন 2.6 মিটার, 2.6 আর 1.5। ডায়ামিটার মানে এই ওষারটা, মানে অনেক মোটা, 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার হচ্ছে ডায়ামিটার, মানে অনেক মোটা লার্জ ইন্টেস্টাইন। এই যে লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন শুরু হয়েছে অ্যাপেন্ডিক্স, সিকাম অ্যাপেন্ডিক্স, সিকামটা আগে হবে তারপর অ্যাপেন্ডিক্স হবে। এটা হচ্ছে সিকাম অ্যাপেন্ডিক্স,
হ্যাঁ, তাহলে ইলিয়ামের পরে সিকাম, এটা ইলিয়াম, ইলিয়ামের পরে সিকাম, সিকামের পরে কি অ্যাপেন্ডিক্স, এই যে সরি এই যে সিকাম অ্যাপেন্ডিক্স, এটা যে সিকাম, ইলিয়ামের পরে সিকাম, এই যে ইলিয়াম, ইলিয়ামের পরে সিকাম, এর পাশে আছে অ্যাপেন্ডিক্স এক সাইডে, এটা অ্যাসেন্ডিং, এটা অ্যাসেন্ডিং, এই যে অ্যাসেন্ডিং কোলন। তারপর ট্রান্সভার, ট্রান্সভার, এটা হচ্ছে ট্রান্সভার কোলন, মানে ট্রান্সভার দেখতে ট্রান্সভার। তো নিচে আমাকে ডিসেন্ডিং বলা হয়, এটাকে বলা হয় ডিসেন্ডিং নিচে। সিগময়েড, এর বাঁকাটা হচ্ছে সিগময়েড, এই সিগময়েড কোলনে স্টুল থাকে, স্টুল যে সময় সিগমোড কলোনে স্টুল এসে জমা হয়, সেই সময় আমাদের স্টুলের প্রেশারটা পড়ে, নার্ভাস সিস্টেমে সিগন্যাল দেয় আপনার স্টুল আসছে জমা। দেখবেন সার্জারি ডক্টররা এই সিগময়েড কলোনে হাতে চাপ দেয় পেটে, স্টুল আছে কিনা দেখে। যাদের কনস্টিপেশন রয়েছে দীর্ঘদিন, ডক্টররা সিগময়েড কলোনে হাত দিয়ে প্রেশার দেয়, দিয়ে দেখে, ডাইরেক্ট স্টুলে হাত দেয়, বাইরে থেকে হাত দিয়ে দেখে এই সিগময়েড কলোনে স্টুল আছে কিনা। ওকে, তারপরে কি এটা রেকটাম, রেকটামে যেটা রেকটাম, আর বাইরের অংশটা হচ্ছে অ্যানাস, একদম বাইরের অংশটা, বাইরের অংশটা হচ্ছে অ্যানাস। এইভাবে মুখস্থ করবেন, সিকাম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং, ট্রান্সভার, ডিসেন্ডিং, সিগময়েড এবং রেকটাম, রেকটাম ক্যালেন এবং অ্যানাস। এখানে সেই কথাগুলো বলছে, অ্যাপেন্ডিক্স, সিকাম, অ্যাসেন্ডিং, ট্রান্সভার, ডিসেন্ডিং, সিগময়েড, রেকটাম এবং অ্যানাস। গ্যাস্ট্রিক সিক্রেশন, গ্যাস্ট্রিক মানে আপনারা বুঝতে পারছেন স্টমাক, গ্যাস্ট্রিক মানে STOMACH, স্টমাক, স্টমাকে যে সিক্রেশন হয় সেটাকে গ্যাস্ট্রিক সিক্রেশন হয়। তাহলে আমরা প্রথমে শিখলাম যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডে প্যারোটিড, সাবম্যান্ডিবুলাম, সাবলিঙ্গুয়াল, প্যারোটিডেস অ্যামাইলেস সিক্রেশন হয়, যেটা কার্বোহাইড্রেট ডাইজেস্ট করতে, কার্বোহাইড্রেট ডাইজেস্ট করতে সাহায্য করে অ্যামাইলেস, অ্যামাইলেস সেটা কোথায় ডাইজেস্ট হয়, প্যারোটিড, PAROTID, প্যারোটিড গ্ল্যান্ডে, হ্যাঁ, প্যারোটিড গ্ল্যান্ডে। এখন আমরা গ্যাস্ট্রিক সিক্রেশন, আমাদের যে স্টমাক রয়েছে সেখানেও কিছু এনজাইম সিক্রেশন করে। ওকে, সেই এনজাইম সম্পর্কে আমরা জানবো, কি কি এনজাইম সিক্রেশন করে থাকে। আমাদের এখানে বলা হয়েছে যে পরীক্ষাতে সিক্রেশনগুলোর নাম মুখস্থ করতে হবে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সিক্রেশন হয়ে থাকে, পেপসিনের জন্য একটা এনজাইম সিক্রেশন হয়ে থাকে, তারপরে গ্যাস্ট্রিক রেনিনের নামক একটা এনজাইম সিক্রেশন হয়ে থাকে। এগুলো হচ্ছে এনজাইমের নাম। ওকে, তাহলে আপনারা প্রথমত এগুলোর নাম মুখস্থ করবেন। কি নাম মুখস্থ করবেন, গ্যাস্ট্রিক জুস থেকে কি কি সিক্রেশন হয়, পেপসিনোজেন, গ্যাস্ট্রিক রেনিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে আপনাদের স্টমাক থেকে সিক্রেশন হয়। পরীক্ষা যিনি কোশ্চেন করবে তিনি যদি আরো কঠিন ভাবে প্রশ্ন করে যে আমাদের মিউকাস নেক সেল, নেক সেল থেকে স্টমাকের নেক সেল থেকে কি সিক্রেশন করে, সে সময় আপনাকে বলতে হবে নেক সেল থেকে সিক্রেট মেইনলি মিউকাস বাট অলসো সাম পেপসিনোজেন। মানে পেপসিনোজেন স্টোমাকের নেক সেল থেকেও সামটাইম পেপসিনোজেন সিক্রেশন করে। পেপটাইক বা চিপ সেল, হ্যাঁ, পেপটাইক্স বা চিপ সেল থেকে সিক্রেশন করে লার্জ কোয়ান্টিটি পেপসিনোজেন এবং গ্যাস্ট্রিক রেনিন, পেপসিনোজেন এবং গ্যাস্ট্রিক রেনিন। প্রথম কাজ হচ্ছে আপনাদের গ্যাস্ট্রিক স্টোমাক থেকে অনেক কয়টা সেল রয়েছে, যেমন নেক সেল, চিপ সেল, হ্যাঁ, প্যারাইটাল সেল, প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে থাকে। এইগুলো যদি না মুখস্থ করেন পরীক্ষার সময় অন্যরা এগিয়ে থাকবে, আপনি পিছিয়ে থাকবেন। এর জন্য মুখস্থ করার কৌশলে শিখিয়ে দিলাম যে গ্যাস্ট্রিক সিক্রেশন করে থাকে, গ্যাস্ট্রিক সিক্রেশন করে এবার নাম লিখবেন, পেপসিনোজেন, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর 3 নম্বর হলো রেনিন। এইগুলো এইগুলো এনজাইম, এনজাইম এগুলো সব এনজাইম। পেপসিনোজেনকে সিক্রেশন করে চিপ সেল বা চিপ সেল থেকে বেশি সিক্রেশন করে থাকে, পেপসিনোজেন সিক্রেশন করে চিপ সেল। আর প্যারাটাল সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্যারাটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, রেনিনও চিপ সেল থেকে সিক্রেশন করে থাকে, নেক্সট সেল থেকে সামটাইম পেপসিনোজেন সিক্রেশন করে থাকে। এভাবে মুখস্থ করতে হবে। পাইলোরিক গ্ল্যান্ডও রয়েছে, স্টোমাক থেকে পাইলোরিক গ্ল্যান্ডও সিক্রেশন করে থাকে। স্টোমাক, স্টোমাককেও গ্ল্যান্ড বলছে, কার্ডিয়াক গ্ল্যান্ড বলছে, গ্ল্যান্ড অফ দ্য বডি অ্যান্ড ফান্ডাস স্টোমাক। এরপরে বলছে পাইলোরিক গ্ল্যান্ড। তাহলে এবারে স্টোমাকে যে মেন অক্সিটক্সিক গ্ল্যান্ড বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিনোজেন, রেনিন এবং পেপসিনোজেন কাকে ডাইজেস্ট করে, এই যে এনজাইমটা যে আপনারা চিপ সেল থেকে ডাইজেস্ট হলো, এর প্রোটিনকে ডাইজেস্ট করে, প্রোটিনকে ডাইজেস্ট করে পেপসিনোজেন। গ্যাস্ট্রিক রেনিন কাকে ডাইজেস্ট করতে সাহায্য করে, মিল্ককে। এগুলা সিক্রেশন হলে যেমন এর আগে শেখানো হলো অ্যামাইলেজ কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে, কিন্তু স্টমাকে
পেপসিনোজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার পেপসিন ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনকে অ্যাক্টিভ করে থাকে। আপনারা আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্টস করেন, আমি কিন্তু আমার মতন পড়াচ্ছি, আপনারা না বুঝতে পারলে একটু প্রশ্ন করেন। আমি তো নোট করে দিছি রে মোনা, এটা কষ্ট করে তোমার কাছে নোট করতে হবে। আমি কত সুন্দর করে বুঝিয়ে বলছি যে গ্যাস্ট্রিক সিক্রেশন, স্টমাক, গ্যাস্ট্রিকের নাম হলো স্টমাক, স্টমাক থেকে সিক্রেশন হয় যে এনজাইমগুলো সেগুলোকে গ্যাস্ট্রিক সিক্রেশন বলে। কটা নাম মুখস্থ করবেন, কি নাম মুখস্থ করবেন? পেপসিনোজেন, গ্যাস্ট্রিক রেনিং, আমি যা হাইলাইট করে রাখছি, একটা, দুইটা, হাইড্রোক্লোরিক অ্যাসিড তিনটা। নোট তো এভাবে করবেন যে গ্যাস্ট্রিক থেকে যে সিক্রেশন হয়ে থাকে এনজাইম সেগুলো গ্যাস্ট্রিক সিক্রেশন করে। পেপসিনোজেন, গ্যাস্ট্রিক রেনিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। পেপসিনোজেন কি ডাইজেস্ট করে? প্রোটিন, ডাইজেস্ট করে। গ্যাস্ট্রিক রেনিন মিল্ক, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এই পেপসিনোজেনকে অ্যাক্টিভ করে। এই পেপসিনোজেন ইনঅ্যাক্টিভ থাকে। পেপটিক চিপ সেল থেকে যে পেপসিনোজেন উৎপন্ন হয় এটা থাকে ইনঅ্যাক্টিভ থাকে। ইনঅ্যাক্টিভকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? অ্যাক্টিভ করে দেয়। যে মাংস প্যাটে যাবে না স্টমাকে, তখন অ্যাক্টিভ করে দেবে। ওকে, কঠিন হলে বলেন। গ্যাস্ট্রিক জুসের কিছু ক্যারেক্টারিস্টিক্স বলছে যে কোয়ান্টিটি, যে সময় আপনি খাবার খান সে সময় 500 থেকে 1000 ml সিক্রেশন হয়ে থাকে, আর ডেতে সারাদিনে 1200 থেকে 2500 ml সিক্রেশন করে থাকে। এবং এর যে অ্যাসিড রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই অ্যাসিডের পিএইচ হচ্ছে 1 থেকে 3.5, খুবই ডেঞ্জারাস। 1 থেকে 3.5 পিএইচ, খুবই ডেঞ্জারাস। ফাংশন অফ গ্যাস্ট্রিক জুস, এখানে যে ফাংশনগুলো রয়েছে, ডাইজেস্টিভ ফাংশন, মানে আমাদের ডাইজেশন করতে এই এনজাইমগুলো কি করে? এই এনজাইম পেপসিনোজেন, এই যে পেপসিনোজেন আছে, হেল্প করে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটিনকে, কাকে? প্রোটিনকে, যে প্রোটিনকে কি করে? স্টেজ টু পেপটেন, পেপটন মানে মাংস, মিট বা মিল্ক, ইগ দিলাম, হ্যাঁ, যেমন আপনি মনে করেন ইগ খেলেন, এটা ডিম খেলেন, এটা তো একটা প্রোটিন। এটার নাম হচ্ছে প্রোটিন। এই প্রোটিনকে ভাঙলে প্রথমে লার্জ পলিপেপটাইড থেকে পেপটন হয়। লার্জ পলিপেপটাইডের যে সময় টুকরা হবে সেটাকে বলে পেপটন বলা হয়। পেপটন একটা প্রোটিন, পেপটন ওয়ান কাইন্ডস অফ প্রোটিন। তাহলে কি বলছে যে এনজাইম পেপসিনোজেন, যে এনজাইমটা আছে এনজাইমকে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে পেপসিনোজেনকে অ্যাক্টিভ করে দেবে। অ্যাক্টিভ করে দেওয়ার পরে প্রোটিনকে ভেঙে পেপটনের স্টেজে নিয়ে আসে। পেপটন নামে একটা স্টেজ ধরে সেই স্টেজে নিয়ে আসে। আরও রেনিন যে আছে সেটা মিল্ককে কনভার্ট করে, সাহায্য করতে, ক্যালসিয়ামের করতে সাহায্য করে। ঠিক আছে, লাইপেস, লাইপেসকেও অনেক সময় সাহায্য করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি কাজ? এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কনভার্ট পেপসিনোজেনকে ইনটু করে অ্যাক্টিভ পেপসিন তৈরি করে ফেলে। অ্যাক্টিভ পেপসিন করে, পেপসিনোজেন তো একটা এনজাইম, এটা ইনঅ্যাক্টিভ থাকে, এটাকে হাইড্রোক্লোরিক কনভার্ট করে অ্যাক্টিভ পেপসিন করে ফেলছে। এটাই মেন কাজ। আর বাকি অনেক কথা রয়েছে, যদি পারেন করেন। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনোজেনকে ডাইজেস্ট করে প্রোটিনকে আপ টু স্টেজ, একটা স্টেজ না সেই স্টেজের নাম হচ্ছে পেপটোন একটা। ঠিক আছে, আরো কি করে? এনজাইম পেপসিন, রেনিন নামক লাইপেসকেও এনভায়রনমেন্ট করতে সাহায্য করে। এইটুকু মুখস্থ করলে আপনাদের পরীক্ষার জন্য এনাফ। ফেজ অফ গ্যাস্ট্রিক সিক্রেশন, এই গ্যাস্ট্রিক সিক্রেশন কয়েকটা ফেজ রয়েছে। যেমন স্যাফালিক ফেজ, তিনটা ফেজে আমাদের গ্যাস্ট্রিক সিক্রেশন হয়। যে এনজাইমগুলো, এই এনজাইমগুলো, এই যে গ্যাস্ট্রিক যে সিক্রেশন হয়ে থাকে, এটা তিনটা ফেজ। এক নম্বর হচ্ছে স্যাফালিক ফেজ। স্যাফালিক ফেজটা হচ্ছে, এই ফেজটা আপনি মনে করেন, আমি শুনলাম যে আপনারা কাচ্চি খাবেন আজকে রাত্রে, আমরা সুলতান ডাইনে গিয়ে কাচ্চি খাবো। এই যে আমার যে এখন শুনলাম যে কাচ্চি খাবো, আমার নার্ভাস সিস্টেম, এই যে ভ্যাগাস নার্ভ মামু কি করছে? আমার স্টমাকে কি করছে? এই যে পেপসিনোজেন সিক্রেশন করা শুরু করছে, মনে মনে করতেছে এখন কাচ্চি খাবো। বাসায় গিয়ে দেখছেন যে ডাল রান্না করে রাখছে। এইবার তো নার্ভাস সিস্টেম সেটা মেনেই নেবে না, "এই, আমি খাবো কাচ্চি আর তুমি ডাল রান্না করছো।" ওয়াইফের সাথে আসলে গন্ডগোল সৃষ্টি হয়।
তাহলে এটা মানে হাজবেন্ড হোক বা নিজেরা হোক, এটা একটা নার্ভাস সিস্টেমের নীলা খেলা। যেহেতু আপনারা আজকে আলোচনা করলেন যে গ্যাস্ট্রিক সিক্রেশন সম্পর্কে, 3-4টা এনজাইম আমাদের সিক্রেশন হয় এবং খাবারের সময় 500 ml সিক্রেশন হয়, সারাদিন 2.5 লিটার সিক্রেশন হয়। এই সিক্রেশনগুলো আমাদের খাবারকে ডাইজেস্ট করতে সাহায্য করে এবং এই সিক্রেশনগুলো 3টা সময় হয়ে থাকে। সাপালিক ফেজ হচ্ছে যে সময় কোনো স্মেল নেবে, কোনো খাবারের স্মেল নেবে, কোনো খাবারের টেস্ট নেবে, বা কোনো খাবার সম্পর্কে সে ক্ষুধাপ্রাপ্ত হবে, বা টার্গেট টার্গেট বাই টার্গেট বাই সাইট, সে টার্গেট করছে আমি আজকে মাংস খাবো, আমি আজকে ডিম খাবো, আমি আজকে দুধ খাবো। যে খাবারটা টার্গেট করবে সেই সময় সেন্সরি ইনপুট আমাদের স্টিমুলেট করবে, প্রসেস টু ব্রেন, আমাদের ব্রেনকে স্টিমুলেট করবে সে খাবারটা খাওয়ার জন্য। আর সেই সময় স্টিমুলেট হয়ে গ্যাস্ট্রিক সিক্রেশন তৈরি হবে। তাহলে আমি আবারও এখানে বলছি, এখানে কি বলছে দেখেন, আমাদের এই ফেজটা কখন ঘটে থাকে? বিফোর ফুড বিফোর ফুড রিচ দ্য স্টমাক, খাবার স্টমাকে যাওয়ার আগেই সাপালিক ফেজে গ্যাস্ট্রিক সিক্রেশন হয়ে থাকে। কখন? টার্গেট বাই দ্য সাইট, স্মেল, টেস্ট, বা সে খাবার ধরার আগেই আপনার এগুলো করে থাকে আমাদের সেন্সরি নার্ভে ইনপুট দিয়ে থাকে, স্টিমুলেট করে থাকে আমাদের ব্রেনকে, আর ব্রেন কি করে? গ্যাস্ট্রিক সিক্রেশন করে থাকে, এবং এটা ভ্যাগাস নার্ভ এর জন্য দায়ী। এরপর হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ। গ্যাস্ট্রিক ফেজ হচ্ছে এই ফেজটা তখনই যখন আমাদের স্টমাকে খাবার যায়, সেই সময় এনজাইম সিক্রেশন করে থাকে স্টমাক। ঠিক আছে? আর ইন্ডাস্ট্রিয়াল ফেজ, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ফেজ রয়েছে, বিগিন পার্শিয়ালি ডাইজেস্ট করতে সাহায্য করে। অর্থাৎ 3টা ফেজে আপনাদের এই সিক্রেশনগুলো, এনজাইমগুলো সিক্রেশন করে থাকে। এই যে এখানে ছবি দিয়ে বোঝাইছে, এই যে আমাদের নার্ভাস সিস্টেম চোখে দেখছে, ভ্যাগাস সেন্ট্রাল মিডুলা অবলিকুয়ার খাবার চোখে দেখছে, তখনই একটা সিক্রেশন করে ফেলছে, স্টমাকে সিক্রেশন করে ফেলছে। এটাকে স্যাফোলিক ফেজ। খাবার স্টমাকে যাওয়ার পরে গ্যাস্ট্রিক ফেজ, এবং ইন্ডাস্ট্রিয়াল ফেজ, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল রয়েছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, সেখানেও ইন্ডাস্ট্রিয়াল ফেজেও কিছু এনজাইম সিক্রেশন করে থাকে। পেপটিক আলসার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেপটিক আলসার, হোয়াট ডু ইউ মিন বাই পেপটিক আলসার? এটা এতটা ইম্পর্টেন্ট, যারা এমসিকিউতে পাস করবে তাদের রিটেনের জন্য, রিটেনের জন্য 100%, 100%, এবং এমসিকিউর জন্য 100%। খুবই গুরুত্বপূর্ণ। পেপটিক আলসার ডিজিজ কোথায় হয়, কে করে? ঠিক আছে, পেপটিক আলসার ডিজিজ কোথায় কোথায় হয়? পেপটিক আলসার ডিজিজ ইজ এ কন্ডিশন, একটা কন্ডিশন যেটা ওপেন সোর্স, একটা ঘা বা আলসার হয় আমাদের লাইং অফ দি স্টমাকে হয়ে থাকে, আপার পার্ট অফ দি স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন আপার পার্টের নাম কি? ডিউডেনাম। ডিউডেনাম, যেমন ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, 3টা পার্ট। তাহলে কি হয়েছে? প্রশ্ন আসে যে আপার পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন আপার পার্টের নাম কি? ডিউডেনাম। ওকে। ডিউ টু দ্য ড্যামেজ ফ্রম দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড, গ্যাস্ট্রিক অ্যাসিড বেশি পরিমাণ সিক্রেশন হলে হতে পারে ডাইজেস্টিভ এনজাইম। ডাইজেস্টিভ এনজাইম কোনগুলো? যদি প্রশ্ন আসে ডাইজেস্টিভ এনজাইম কোনগুলো, অ্যামাইলেস হচ্ছে ওরাল ক্যাভিটি, প্যারপিট গ্ল্যান্ড সিক্রেশন করে থাকে, স্টমাক সিক্রেশন করে থাকে, পেপসিনোজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, রেনিন। ঠিক আছে? তাহলে এই ডাইজেস্টিভ এনজাইম যদি বেশি পরিমাণ সিক্রেশন হয়ে থাকে, অথবা গ্যাস্ট্রিক অ্যাসিড, গ্যাস্ট্রিক অ্যাসিড কোনটা? হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্যাস্ট্রিক অ্যাসিড, এগুলো যদি বেশি পরিমাণ সিক্রেশন হয়ে থাকে তখন পেপটিক আলসার ডিজিজ হতে পারে। কেন? যদি লং টাইম যদি স্টমাক স্টমাক ইমটি থাকে, স্টমাক যদি খালি থাকে, স্টমাক যদি আপনি খাবার খাচ্ছেন না, সকালে মর্নিং এ খাবার খাইছেন আর খাবার খান নাই, স্টমাক যদি লং টাইম ফাঁকা পড়ে থাকে, তখন কি হয়? স্টমাকে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হয়, তারপর ডাইজেস্টিভ এনজাইম যে পেপসিনোজেন, এরপরে রেনিন, এগুলো সিক্রেশন হয়ে স্টমাকের যে বেড রয়েছে বা মেমব্রেন রয়েছে, সেই মেমব্রেনে ক্ষত হয়, ক্ষত হলে আস্তে আস্তে আলসার হবে। এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের যে খাবারটা খান এটা 2 আওয়ার্স থাকে, 2 আওয়ার্সের মধ্যে এটা স্টমাক থেকে চলে যায়। এবং 2 ঘন্টার মধ্যে সামান্য কোনো খাবার খেলে স্টমাক যাতে ভাগা পড়ে না থাকে, স্টমাক যাতে মানে এমটি না থাকে, এমটি থাকলে স্টমাক পেপটিক আলসার ডিজিজ হবে। আর এটা বলছি ইনফেক্ট, এটা হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি, এইচ পাইলোরি বলা হয়, এইচ পাইলোরি বলা হয়। এইচ এর ফুল মিনিং হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি। এই হেলিকোব্যাকটেরিয়া পাইলোরিয়ার জন্য মেন দায়ী ইনফেকশন। এবং এনএসএআইডি, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি, যেমন আইবুপ্রোফেন, কিটোরোলাক, অ্যাসপিরিন, এই ওষুধ যারা লং টার্ম নিয়ে থাকে তারা এগুলো করে থাকে। এক্সেস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, গ্যাস্ট্রিক অ্যাসিড কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বেশি সিক্রেশন হয়,
যারা স্মোকিং করে, অ্যালকোহল কনসাম করে, মানে খেয়ে থাকে, তাদেরও হয়ে থাকে। যারা স্ট্রেসে থাকে, বেশি দুশ্চিন্তা করে থাকে, ফিজিক্যাল ইলনেস ইনজুরি থাকে, এই 5টা কারণ আপনারা মুখস্থ করলে 1 মার্ক পাবেন। এর অনেক কথা এদিক ওদিক রয়েছে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। যেমন এর একটা টার্মিনোলজি রয়েছে, স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের আপার পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, আপার পার্ট অফ স্মল ইন্টেস্টাইন ইজ ডিউডেনাম। ঠিক আছে। এখানে আবার বলেছে যে এই হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি, মানে এইচ পাইলোরি একটা জীবাণুর নাম বলছে। এনএসআইডি, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এর নাম মুখস্থ করা লাগবে। তো গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, গ্যাস্ট্রিক অ্যাসিড কোনগুলো? পেপসিনোজেন, পেপসিন, এরপর আর কোনটা রয়েছে, ট্রিপসিন, এই রেনিন, এগুলো হচ্ছে। ওকে, এগুলো আপনারা মুখস্থ করবেন। কমন সিমটম, কি কি সিমটম থাকে, খুবই গুরুত্বপূর্ণ। বার্নিং, বার্নিং মানে জ্বালা পোড়া করবে। ঠিক আছে, বার্নিং থাকবে। পেন রিলেটেড দ্য মেল, মানে খাবারের সাথে ব্যথার সম্পর্ক রয়েছে। যদি গ্যাস্ট্রিকে হয়, গ্যাস্ট্রিক মানে স্টমাক, স্টমাকে যদি আলসার হয়, ট্রেন ইন কেস আফটার ইটিং, মানে খাবার খাওয়ার পরে রোগী যদি বলে ব্যথা হচ্ছে, জ্বালা পোড়া করছে, তাহলে সেটা বলতে হবে গ্যাস্ট্রিক আলসার। এখন আপনার স্টমাকে যে সময় খাবার করবে সেই সময় জ্বালা পোড়া করবে। আর ডিউরেনাম হচ্ছে পেন ডিক্রিজ আফটার ইটিং, মানে ব্যথাটা কমে যাবে কখন? আপনার খাবার খাইলে পরে ব্যথা কমে যাবে, অন্য সময় ব্যথা থাকবে, মানে খাবারের আগে ব্যথা, খাবার খাইলে ব্যথাটা কমে। সেটাকে বলা হয় ডিউরেনামের আলসার। মনে করেন আপনার প্রচুর বার্নিং হচ্ছে রোগী, কিন্তু সেই সময় ব্যথাটা, খাবার খাওয়ার আগে প্রচুর ব্যথা, খাবার খাইলেই ব্যথা কমে যাচ্ছে, দিস ইজ ডিউরেনামের আলসার। এই দুটা, এই পেন ইনক্রিজ আফটার ইটিং, খাবার খাইলে ব্যথা হয় সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার, এবং খাবারের পূর্বে ব্যথা হলে সেটাকে ডিউরেনাম আলসার বলে, বা খাবার খেলে ব্যথা কমে যায় সেটাকে ডিউরেনাল আলসার বলে। এই দুটা থেকে এমসিকিউ এসে থাকে। আরও আসে কি কি সমস্যা, নশিয়া, ভমিটিং থাকে, খাওয়া, ক্ষুধা মন্দ কমে যায়, ওয়েট কমে যায়। তারপর হেমোটোস্টিস, ভূমি, মানে ভূমির সাথে রক্ত আসে, মেলে না, ব্ল্যাক, মানে স্টুলের সাথে কি হয়, স্টুলের প্রেজেন্ট ব্ল্যাক কালার অফ দি স্টুল ইজ কল্ড মেলেনা। ঠিক আছে, অ্যাবডোমিনাল পেইন থাকে, অ্যানিমিয়া হয় রোগী, অ্যানিমিয়া হয় রোগীগুলো। এইগুলো সাইন সিমটম বা কমপ্লিকেশনস বলা যেতে পারে। এগুলো হচ্ছে সাইন সিমটম, কমন সিমটমস অফ দ্য পেপটিক আলসার ডিজিজ। এই যে একটা ডিউরোনাম, ডিউরোনাম হলে ডিউরোনামাল আলসার, আর স্টোমাক হলে পেপটিক গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার ডিজিজ। মোস্ট কমন হচ্ছে ডিউরোনাম আলসার। পরীক্ষাতে আসে যে পেপটিক আলসার ডিজিজ হচ্ছে মোস্ট কমন কোনটা, মোস্ট কমন হচ্ছে ডিউরোনাম ইজ মোস্ট কমন। ফার্স্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন অফ ডিউরোনাম বাবেল, এটা হচ্ছে মোস্ট কমন। আর নেক্সট হচ্ছে স্টোমাক গ্যাস্ট্রিক আলসার। এই ছবিটা কিসের ছবি? এই ছবিটা কিসের ছবি? এই ছবিটা কিসের ছবি এবং কি শেপ? শেপটা কেমন? এটা হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড বলা হয়, এটা এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন দুইটা কাজই করে। এই যে মাঝখানে দেখছেন, এটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে উপরে অ্যামাইলেস, লাইপেস, পেপটাইডেস, ক্রাইমোট্রিপসিন, টিপসিন এগুলা সিক্রেশন করে। টিপসিন, ক্রাইমোট্রিপসিন, পলিপেপটাইডেস এগুলা এই সেল থেকে সিক্রেশন। আর নিচে কি সিক্রেশন করে? ইনসুলিন, গ্লুকোজেন, হ্যাঁ এগুলা। আর বিটা সেল থেকে ইনসুলিন, আর এগুলা সিক্রেশন করে। এটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। এখন আমরা আলোচনা করবো প্যানক্রিয়াস সম্পর্কে। প্যানক্রিয়াস সম্পর্কে কি জানবো? প্যানক্রিয়াস হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড। প্যানক্রিয়াস হচ্ছে জে শেপ, দেখতে কেমন? জে শেপ, এবং এটা মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড কারণ এখান থেকে এক্সোক্রাইন পার্ট রয়েছে এবং অ্যান্ডোক্রাইনও পার্ট রয়েছে, এবং দেখতে পেল কালার, পেল গ্রে কালার, পেল গ্রে কালার। ওকে, এবং এটা কি প্রডিউস করে? কিছু ডাইজেস্টিভ এনজাইম করে। ডাইজেস্টিভ এনজাইম কিগুলো সেগুলোর নাম লাইপেজ, অ্যামাইলেজ, ট্রেপটাইটেস। কিছু হরমোন কি করে, হরমোন কি করে? অ্যান্ডোক্রাইন, এই অ্যান্ডোক্রাইন কি সিক্রেশন করে? হরমোন, সেগুলো ইনসুলিন এবং গ্লাইকোজেন। ওকে, দুইটা জিনিস জানলে আপনারা বুঝতে পারবেন। দেয়ার আর টু মেইন প্যানক্রিয়াস ফাংশন। প্যানক্রিয়াসের মোট দুইটা যে ফাংশন, সেটা হচ্ছে এক্সোক্রাইন ফাংশন, মানে যেহেতু মিক্সড গ্ল্যান্ড, এক্সোক্রাইনে কি ফাংশন, এখান থেকে এমসিকিউ আসে। এখান থেকে কি কি এনজাইম, এক্সোক্রাইন থেকে এনজাইম সিক্রেশন করে। এই যে এনজাইম, এসেনশিয়াল এনজাইম, কি কি এসেনশিয়াল এনজাইম বুঝতে পারতে হবে, পরীক্ষা আসে। ট্রিপসিন এবং ক্রাইমোট্রিপসিন, এ কাকে ডাইজেস্ট করে? প্রোটিনকে ডাইজেস্ট করে, প্রোটিনকে ডাইজেস্ট করে। এনজাইমের নাম মুখস্থ করবেন, ট্রিপসিন, অ্যামাইলেস, লাইপেস। কি কি নাম? ট্রিপসিন, অ্যামাইলেস, লাইপেস। এগুলো কে ডাইজেস্ট, কে সিক্রেশন করে? প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে। এগুলো ওয়ান কাইন্ডস অফ এনজাইম, নট হরমোন, এক্সোক্রাইন ফাংশন। তাহলে ট্রিপসিন, ক্রাইমোট্রিপসিন,
এগুলো কোথা থেকে সিক্রেশন হয়? প্যানক্রিয়াস থেকে সিক্রেশন করে। কি ডাইজেস্ট করে? প্রোটিনকে ডাইজেস্ট করে। অ্যামাইলেস মানে কার্বোহাইড্রেট। অ্যামাইলেস হেল্পস টু দ্য ডাইজেশন দ্য কার্বোহাইড্রেট। লাইপেজ টুগেদার উইথ দ্য বাইল ব্রেক ডাউন অ্যান্ড দ্য ফ্যাটি অ্যাসিড মানে ফ্যাটকে বা কোলেস্টেরলকে ডাইজেস্ট করতে সাহায্য করে। প্রথম কাজ হচ্ছে এক্সোক্রাইন থেকে ট্রিপসিন, ক্রাইমোট্রিপসিন, অ্যামাইলেস, লাইপেস এই চারটা এনজাইম সিক্রেশন করে প্যানক্রিয়াস। এগুলা কি ডাইজেস্ট করে সেটা একটু নাম মুখস্থ করে। অ্যান্ডোক্রাইন থেকে এসেনশিয়াল কিছু হরমোন সিক্রেট করে। ইনসুলিন ইনসুলিন সিক্রেশন করে বিটা সেল থেকে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে। গ্লাইকোজেন সিক্রেশন করে আলফা সেল থেকে। ওকে। অ্যামাইলিন এই দুইটা মুখস্থ রাখবেন। ইনসুলিন এবং গ্লাইকোজেন এই দুইটা সিক্রেশন করে। ইনসুলিনের কি কাজ করে? ব্লাড সুগার কমাতে সাহায্য করে। আর গ্লাইকোজেন ব্লাড সুগার বাড়াতে সাহায্য করে। প্যানক্রিয়াসে কিছু ডিজিজ রয়েছে, সেগুলো প্যানক্রাইটিস বলা হয়। ইনফ্লামেশন অফ প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, হাইপারগ্লাইসেমিয়া হয়, রোগীর গ্লুকোজ লেভেল বেড়ে যায়, হাইপোগ্লাইসেমিয়াও হয়, সাইস্ট অফ ফাইব্রোসিসও হতে পারে। আজকের ক্লাস এ পর্যন্তই ছিল আপনাদের জন্য। কেমন লাগলো আপনারা জানাবেন, এবং এর সাথে আপনারা আরো পড়বেন। কোনগুলো পড়বেন আপনাদের স্মার্ট ভিশন থেকে আপনারা আজকেই শেষ করে নেবেন। আপনাদের আমি বলে দিই কোনগুলো আপনাদের পড়ানো হয় না ডাইজেস্টিভ সিস্টেমে, সেটা আপনারা পড়বেন। দেখতে দেখতে জাস্ট 1 ঘন্টাতে শেষ করতে পেরেছি। এখান থেকে আপনারা আরো পড়বেন হচ্ছে, আজকে আপনাদের পড়ানো হয়েছে ইন্ট্রোডাকশন পড়ানো হয়েছে, ডাইজেস্টিভ ফাংশন পড়া হয়েছে, পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম পড়া হয়েছে, ওরাল ক্যাভিটি পড়ানো হয়েছে, ইসোফেগাস পড়ানো হয়েছে, স্টমাক পড়ানো হয়েছে, স্মল ইন্টেস্টাইন পড়ানো হয়েছে, লার্জ ইন্টেস্টাইন পড়া হয়েছে, প্যানক্রিয়াস পড়ানো হয়েছে, গ্যাস্ট্রিক জুস পড়ানো হয়েছে, ডাইজেস্টিভ জুসও পড়ানো হয়েছে। মোটামুটি আপনাদের শেখানো হয় নাই লিভার এবং গল ব্লাডার। খুবই খুবই গুরুত্বপূর্ণ। লিভার হচ্ছে 3 স্টার, 3 স্টার, গল ব্লাডার হচ্ছে 4 স্টার। এগুলোর অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এটারও সেম অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি মুখস্থ করবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ লিভার এবং গল ব্লাডার। আপনারা টেনশন নিউমোথোরাক্স কেউ পড়ছেন? পড়া দিয়েছিলাম কাউকে। টেনশন নিউমোথোরাক্স পড়েন নাই। প্যানক্রিয়াসের কিছু পরীক্ষা আছে, অ্যামাইলেস এবং লাইপেস, এগুলো হচ্ছে ব্লাড টেস্ট। যেহেতু আপনাদের প্যানক্রিয়াস থেকে, এটা এখানে লেখা নাই, নোট করেন, প্যানক্রিয়াস থেকে এনজাইম সিক্রেশন করে অ্যামাইলেস, ট্রিপসিন, ট্রাইমোট্রিপসিন এবং লাইপেস। এই এনজাইমগুলো সিক্রেশন করে। প্যানক্রিয়াস ভালো আছে কিনা কিছু ব্লাড টেস্ট রয়েছে, সেই টেস্টের নাম হচ্ছে অ্যামাইলেস এবং লাইপেস। এই দুটা ব্লাড টেস্ট করলে প্যানক্রিয়াসের প্রবলেম বোঝা যায়। ঠিক আছে, অ্যামাইলেস এবং লাইপেস ব্লাড টেস্টের নাম। লিভার এবং গল ব্লাডার আপনাদের পড়া দেওয়া থাকলো। এই লিভার এবং গল ব্লাডার আপনারা ঠোঁটস্থ মুখস্থ দেখবো আপনারা কতটুকু ইনফরমেশন কালেকশন করতে পারেন। আজকের ক্লাসটা আপনাদের আশা করি ভালো লাগবে। ক্লাসটা অনেক সুন্দর সাজানো ছিল। আরও ইনফরমেশন আমি একটু গ্যাদার করলে আপনাদের জন্য অনেক উপকার আসতো। আমি পারি নাই, আপনারা একটু কষ্ট করে স্মার্ট ভিশন বলেন বা অ্যাডভান্স প্লাস বলেন বা মধুদা বলেন বা প্রফেসরস বলেন, বাসাতে যার যে বইটাই রয়েছে বা আপনাদের ডিপ্লোমা ও বিএসসি লেভেলের কোনো অ্যানাটমি ফিজিওলজি বই থাকলে সেখান থেকে লিভার এবং গল ব্লাডার সম্পর্কে আর ইনফরমেশন টুগেদার করে নোট করে নিন। আপনাদের আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনা কন্টিনিউ করেন। আশা করি এর বাইরে প্রশ্ন আসবে না। ডাইজেস্টিভ সিস্টেমের যে যে অংশগুলো নিয়ে আপনাদের শেখানো হয়েছে, আমার বিশ্বাস আপনারা পরীক্ষায় অনেক উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই। আবারও আগামীকালকে কোনো একটি নতুন টপিকস নিয়ে আলোচনা হবে। আপনারা তত সময় ভালো থাকেন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা করে আজকে ক্লাসটি সমাপ্ত ঘোষণা